এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী। শুরু করছি আজকের এক্সপ্রেস বাংলা। বিভিন্ন থানা এলাকায় নজরদারি বাড়াতে সাংসদ তহবিল থেকে সিসিটিভির জন্য পুলিশকে আর্থিক সাহায্য সাংসদ কীর্তি আজাদের। শনিবার দুর্গাপুরে পুলিশ কমিশনার ভবনে এই আর্থিক সাহায্য তুলে দেয় বর্ধমান দুর্গাপুর লোকসভা সাংসদ কীর্তি আজাদ। বিভিন্ন থানা এলাকায় নজরদারি বাড়াতে সাংসদ তহবিল থেকে সিসিটিভির জন্য 30 লক্ষ টাকা দিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। শনিবার দুর্গাপুরের অরবিন্দ রোডে অবস্থিত এডিপিসি সিপি অফিসে এক সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদকে সঙ্গে নিয়ে পুলিশ কমিশনার বলেন, যে কোনো সভ্য সমাজে প্রথম ও প্রধান অগ্রাধিকার হলো তার নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা। আর এই ধারাবাহিকতা বজায় রেখে দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসমাগম এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়াতে একটি আধুনিক সিসিটিভি ক্যামেরা সিস্টেম স্থাপন করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে সাংসদ ও সিপি ছাড়াও ডিসিপি অভিষেক গুপ্তা, এসিপি সুবীর রায়, ওসি সঞ্জীব দে প্রমুখরাও উপস্থিত ছিলেন। আমি যেটা বললাম, ইভেন আমাদের উমেন সেফটি অ্যান্ড সিকিউরিটি, পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি, আমরা কোনো ল অ্যান্ড অর্ডার হলে ওখানে আমরা লাইভ ফিড দেখতে পারি। এছাড়া আমাদের যে ট্রাফিক সবসময় আমরা মানুষের ট্রাফিক পরিষেবা দিচ্ছি, সেখানে আমরা এটাকে কাজে লাগাচ্ছি। ক্রাইম প্রিভেনশন তো অনেক হয়েছে, মানে আমরা সিসিটিভি দেখে অনেক ক্রিমিনালকে ধরেছি, মাল রিকভারি করেছি। সেটা ইভেন আপনারা দেখেছেন, আমরা সিসিটিভি লাস্ট যখন প্রেস ব্রিফও করলাম, অনেকবার সিসিটিভি ফুটেজ রিলিজও করেছি। তো ডেফিনেটলি এটা আমাদেরকে খুব ভালো। দুর্গাপুর থেকে রণ ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। স্কুলে উপস্থিত মাত্র একজন পড়ুয়া, বেকার বসে বসে সময় কাটাতে হয় শিক্ষক শিক্ষিকাদের। উঠছে একাধিক প্রশ্ন। নামেই স্কুল, একের অধিক ছাত্র নেই। শিক্ষক শিক্ষিকারা আসেন যান, পড়ানোরও কোনো চাপ নেই। বহাল তবিয়তে কাটছে তাদের দিন। চাপ যেহেতু নেই, তাই সময় মতো স্কুলে আসারও কোনো দায়বদ্ধতা নেই, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগে তো ছাত্র নাই, মাঠ পরিষ্কার, ছাত্র আইসে থাকে না, পড়াশোনা হয় কি হয় না এটা তো আর বলতে পারি না। আমার স্কুল টাইমে ছাত্রছাত্রীর সংখ্যা নেই বললেই চলে, তবে যে কজন আসে তাদেরই পড়ানো হয়ে থাকে। যে দুই একজন আছে তাদেরকেই আমরা এটা শেখানোর চেষ্টা করি। জানা যায় স্কুল শুরু হয় 10টার সময়, কিন্তু কে কখন আসে তা জানা নেই কারুর। 10টা। কজন শিক্ষক শিক্ষিকা আছে এখানে? আছে 12 জন। মানে তোদের সহপাঠী তারা আসে স্কুলে? আসে, কোনোদিন আসে না। কোনোদিন আসে না। একাই থাকিস? স্কুলের শিক্ষকরা পড়ায়? ভালো করে পড়ায়? কটার সময় স্কুল ছুটি হয়? 2টা। এদিকে আদালতের রায়ের ফলে যখন হাই স্কুলগুলিতে পঠন পাঠন অনিশ্চয়তার মুখে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ি ব্লকের একাধিক এমএসকে স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা তলানিতে। কোথাও 8 জন এবং কোথাও 20 জন ছাত্র নিয়েই চলছে পঠন পাঠন। কোথাও আবার এক স্কুলে মাত্র 1 থেকে 2 জন পড়ুয়া উপস্থিত। এই অবস্থায় বন্ধ হওয়ার মুখে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এমএসকে। স্কুলে গেলে দেখা যায় পূর্ব মাগুরমারি এমএসকে যেন এক বন্ধ আবাসন। একদিকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, স্কুলের আশেপাশে নোংরা আবর্জনা, দৃষ্টিকটু দেওয়াল লিখন ছাড়াও স্কুলের মিড ডে মিলের রান্নাঘরে রান্না না করে অন্যত্র রান্না করা হয় বলেই ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্ভে করতে আসলেই মাংস ভাতের লোভ দেখিয়ে ছাত্র ভাড়া করে নিয়ে আসে শিক্ষকরা। এমনই ভুরি ভুরি অভিযোগ এলাকাবাসীর। যখন সার্ভের লোক আসে বা এসআই আসে বা কর্তৃপক্ষ থেকে যখন আসে স্কুলে, আর কি এনএসএস স্কুলে, তখন নাকি বাচ্চাদের সংগ্রহ করে যে তোমরা কালকে আসো, মাংস ভাত খাওয়াবো, ভেবে একত্রিত করে বাচ্চাগুলোকে। এদিকে সমিতি এডুকেশন অফিসার অতুল চন্দ্র বর্মনের দাবি, আগের থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। পূর্ব মাগুরমারি এমএসকে আমাদের 4 জন সম্প্রচারক রয়েছেন, একজন মুখ্য সম্প্রচারক রয়েছেন, কিন্তু
যে কোনো কারণেই হোক মানুষের লোকাল যারা গার্জিয়ান রয়েছেন তাদের একটা এমএসকেতে ছাত্র পাঠানোর মানে একটা অনীহা রয়েছে। আমরা কথা বলেছিলাম, আমরা সেখানটায় গার্জিয়ান এবং কমিটির লোকজন সবাইকে নিয়ে মিটিংও করেছি। এখন অনেকটা ভালো স্কুলিং হচ্ছে, ছাত্র সংখ্যা যদিও খুব কম, প্রত্যেক দিন গড়ে 8-10 জন ছাত্র আসছে। এখন ভালো চলছে স্কুলটা, মানে অন্যান্য আগের তুলনায় এখন অনেকটাই বেটার চলছে। বর্তমানে যে পরিকাঠামো অর্থাৎ পাশ ফেল ব্যবস্থা উঠিয়ে দেওয়ার জন্যই নাকি স্কুলের এমন পরিস্থিতি বলে দাবি মুখ্য সম্প্রসারক লোকনাথ বন্দ্যোপাধ্যায়ের। ছাত্র সংখ্যা কম তো আমরা সামাজিকভাবে অনেকভাবে চেষ্টা করেছি। হ্যাঁ, বর্তমান যে পরিকাঠামোর জন্য আমরা এই অবস্থায় চলে গেছি। আমরা উই আর দ্য সার্ভেন্ট অফ দ্য সিস্টেম। আমরা স্টুডেন্ট দীর্ঘদিন ধরে কমে যাচ্ছে, হ্যাঁ, দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে, এটা সিস্টেমটাই একটু গন্ডগোলের ব্যাপার আছে। কারণ ঘটনা এই যে পাস ফেল সিস্টেম উঠিয়ে দিয়েছে, হ্যাঁ, পাস ফেল সিস্টেম, তারপরে রাইট টু এডুকেশান, এই সমস্ত সিস্টেমের জন্য স্কুলের স্টুডেন্ট এমএসকেতে আর ভর্তি হতে চাচ্ছে না। স্কুলগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে চলছে নানা চর্চা, কিন্তু এরই মাঝে স্কুলগুলির উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে কারোর কোনো মাথা ব্যথা আছে কি, নাকি এই তরজার মাঝে ধামাচাপা পড়ে যাচ্ছে আসল উন্নয়নের প্রসঙ্গ? জলপাইগুড়ি থেকে সৌভিক দত্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি যুব মোর্চার নেতা। এই ঘটনায় ব্যাপক শোরগোল হুগলির খানাকুলে। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম শুভজিৎ মাকাল। ধৃতকে আদালতে তোলা হলে 5 দিনের হেফাজতের নির্দেশ দেন বিচারক। সূত্রের খবর, খানাকুলের রাজহাটি পূর্বপাড়া এলাকা থেকে এক নাবালিকা নিখোঁজ হয়ে যায়। ওই নাবালিকার পরিবার গত 5ই মে বিজেপি নেতা শুভজিতের বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিজেপির যুব মোর্চার নেতা শুভজিৎ মাকালকে তার মাসির বাড়ি থেকে গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ। সেই সঙ্গে তার বাড়ি থেকেই নাবালিকাকে পুলিশ উদ্ধার করে বলেই সূত্রের খবর। জানা গেছে, অভিযুক্ত খানাকুলের রাজহাটি 2 নম্বর পঞ্চায়েত প্রধানের চিত্ত মাকালের ভাইপো। তিনি খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের ছায়াসঙ্গী ছিলেন বলেও অভিযোগ তৃণমূলের। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। নাবালিকাকে বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছিল দাবি করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন নেতার পরিবার। পাশাপাশি পুরো অভিযোগ অস্বীকার করে প্রধানের ভাইপোকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন খানাকুল 2 নম্বর ব্লক বিজেপি যুব মোর্চার নেতা প্রবীর হাজরা। সরাসরি করছে তো, এই ছেলেটা বন্ধের দিন একটু মুভমেন্ট করেছিল, টক্কে রেখে আজকে ওকে ফাঁসালো। কেন এইসব কেন হবে? খানাকুলে এসব আমরা মানবো না। অন্যদিকে যদিও বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিক বলেন, আইন আইনের পথে চলবে এবং দোষী শাস্তি পাবে। পুলিশ প্রশাসন আইনের পথেই চলবে। আমাদের সরকার, সে আমাদের দলেরই হোক এবং অন্য দলেরই হোক, আইনকে কখনো অমান্য করে না এবং দোষীদের যাতে সাজা হয় সেই চেষ্টাই করে। পুলিশ সূত্রে খবর, ধৃত বিজেপির যুব নেতার বিরুদ্ধে 137 এবং 144 বিএনএস ধারায় মামলা রুজু করা হয়েছে। নাবালিকা সহ বিজেপি যুব নেতাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করে পুলিশ। যদিও এটা আপনার নন নেমড এফআইআর, মানে কোনো নাম দিয়ে কোনো এফআইআর করা হয়নি। এই সমস্ত কিছু দেখে বিচারক খতিয়ে দেখবেন বলে, সিডিটা দেখবেন বলে 5 দিনের জেল। নাবালিকার জবানবন্দি ও সমস্ত বিষয় খতিয়ে দেখে বিজেপি নেতাকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আরামবাগ মহকুমা আদালতের বিচারক। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলাতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। Sri Ramakrishna Institute of Medical Sciences and Shanuka Hospital, দেশের প্রথম ইনস্টিটিউট, এক্সেলেন্স ইন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, উন্নত মানের চিকিৎসা শিক্ষা প্রদানের স্বনামধন্য প্রতিষ্ঠান। জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ, আ কমপ্লিট ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, উন্নত মানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি, জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ। সহানুভূতির সঙ্গে উন্নত সেবায় নিয়োজিত শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড শানুকা হসপিটাল, মলানদিঘি, কাকসা, দুর্গাপুর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা।
দেখা নেই বৃষ্টি, লক্ষ লক্ষ টাকা খরচ করে এখন মাথায় হাত আম চাষিদের। লাভ তো দূরের কথা, আসল খরচ উঠবে কিনা আশঙ্কায় নদিয়ার আম চাষিরা। লক্ষ লক্ষ টাকা খরচ করে আম চাষিরা বাগান জমা নিয়েছে, তার উপর কীটনাশকের খরচ। আবহাওয়ার খামখেয়ালিতে লাভ তো দূরস্থ, খরচের টাকা উঠবে কিনা তাই নিয়েই কপালে চিন্তার ভাঁজ আম চাষিদের। নদিয়ার হাজার হাজার আম চাষি রয়েছে যারা প্রতি বছর আম চাষ করেন। এর মধ্যে একাধিক আম চাষি মালিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই আম বাগান জমা নিয়ে আম চাষ করে থাকেন। আম গাছের মুকুল আসার আগে থেকেই শুরু হয় খরচ। বিভিন্ন কীটনাশক স্প্রে করতে হয় গাছের মুকুল আসার জন্য। এরপর মুকুল আসলে গাছে মধু লাগা থেকে শুরু করে বিভিন্ন পোকার হাত থেকে বাঁচতে বিভিন্ন ওষুধের ব্যবহার করা হয়। এইসব ওষুধের মূল্য বর্তমানে আকাশ ছোঁয়া। এরপর গাছে আমের গুটি আসলে সেই গুটি ধরে রাখাটাও একটা নতুন চ্যালেঞ্জ আম চাষিদের কাছে। নতুন নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ প্রয়োগ করতে হয়, কিন্তু তার মধ্যে যদি বৃষ্টি না হয় সেই আমের গুটি টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়ায়। আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে কম ওষুধেও ভালো ফলন হয়, কিন্তু আবহাওয়া যদি বিপরীতমুখী হয় সেক্ষেত্রে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও সঠিক উপকার পাওয়া যায় না। বর্তমানে সেই সমস্যাতেই ভুগছে আম চাষিরা। চৈত মাসেও ঠান্ডা পড়ছে, শীত রাত্রিরে ঠান্ডা পড়ছে, শীত করছে, এইটাতে সব থেকে বেশি আম চাষে ক্ষতি করছে। বৃষ্টির প্রয়োজন, কিন্তু আম চাষে বৃষ্টি না হলেও ততটা ক্ষতি হয় না, কিন্তু সব থেকে বেশি ক্ষতি হয় চৈত মাসে যদি ঠান্ডা পড়ে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও আমের গুটি টেকানো যাচ্ছে না, তার কারণ সঠিক সময় বৃষ্টির দেখা নেই। বৃষ্টি হলে একদিকে যেমন বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অন্যদিকে আমের গুটিও তাড়াতাড়ি বড় হয়। তাই চাষিরা আশঙ্কা প্রকাশ করছেন এবছর যে আবহাওয়া, তাতে করে লাভ তো দূরের কথা, আসল টাকাটা তুলে আনাই মুশকিল হয়ে যাবে। প্রতিদিন আম গাছ থেকে প্রচুর পরিমাণে আমের গুটি কেটে মাটিতে পড়ে যাচ্ছে। তারা চাইছেন অবিলম্বে যাতে কিছুটা হলেও বৃষ্টি হয়, না হলে এবার প্রচুর ক্ষতির মুখে পড়তে হবে তাদের। এবছরে ফলনটা বেশি হওয়ার কথা ছিল, স্বাভাবিকভাবে দামটাও একটু কম হতো, কিন্তু এবছরে ওয়েদারটা কিভাবে কি হলো বুঝতে পারলাম না ঠিক, যার জন্য মুকুলটাও এলো। মুকুলটা একটা ম্যাক্সিমাম না হলেও মিনিমামের থেকে বেশি হয়েছিল, দামটা একটু কম হওয়ারই কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল এবছরে ফলনটা কমেই গেল। নদিয়ার শান্তিপুর, চাপড়া, কৃষ্ণগঞ্জ থেকেই শুরু করে একাধিক আম চাষিদের কপালে তাই এখন চিন্তার ভাঁজ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিগত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা যেন ক্রমেই বেড়ে চলেছে। এই আবহে সম্প্রতি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মেথিলিগঞ্জের এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল বিএসএফ। বিএসএফ এর বড় সড় সাফল্য। মেখলিগঞ্জের বাগডোগরা ফুলকাটাবাড়ি অর্জুন সীমা চৌকিতে টহল দেওয়ার সময় আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। শুধু তাই নয়, অবৈধভাবে ভারতে এসে মাদ্রাসায় শিক্ষকের চাকরি করার পাশাপাশি 4 বছর ধরে মিলছে ইমাম ভাতা, এমনই তথ্য ফাঁস করল বিএসএফ। গত বৃহস্পতিবার বিএসএফ এর 6 নম্বর ব্যাটালিয়ন তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে ধৃতের নাম মোহাম্মদ সেলিম আনসারি। তার বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানার অন্তর্গত এলাকায়। বিএসএফ সূত্রে খবর, পরিবারের সঙ্গে দেখা করতেই দালালের মাধ্যমে মোটা টাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল মোহাম্মদ সেলিম আনসারি। সেই সময় তাকে আটক করে বিএসএফ। পুলিশের জেরায় তিনি স্বীকার করেছেন 4 বছর আগে মাকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতেন। সেখানকার একটি সেলাইয়ের দোকানে দর্জি হিসেবে কাজও করতেন। পরে স্থানীয় এক মাদ্রাসায় পড়াশোনা করে মকরামপুর দক্ষিণ পাড়া মসজিদের ইমাম হিসেবে যুক্ত হন তিনি। পরবর্তীতে একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষকতাও শুরু করেছিলেন মোহাম্মদ সেলিম আনসারি নামে ধৃত ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী। এদেশে এসেই তিনি প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই এর মতো একাধিক অবৈধ নথি, ভারতীয় পরিচয়পত্র তৈরি করে নেন। এ বিষয়ে মেখলিগঞ্জের বিজেপি টাউন মন্ডল সভাপতি বলেন, 2011 সালে পরিবর্তন নামক যে সরকারটা প্রতিষ্ঠা হয়, এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিশেষত একটা ইসলামিক কান্ট্রি থেকে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষরা এসে পশ্চিমবাংলা ঘাটিগাড়া শুরু রকম গুরুত্বপূর্ণ নথি তারা তৈরি করছে এবং ভোটার লিস্টে তারা নাম ঢুকাচ্ছে, আধার কার্ড তৈরি করছে। এই আধার কার্ড, ভোটার লিস্ট, ভোটার কার্ড তৈরি এবং প্যান কার্ড তৈরি করতে যে প্রাথমিক ডকুমেন্টস, সেই প্রাথমিক ডকুমেন্টসগুলো সরবরাহ করছে রাজ্য সরকারের বিভিন্ন নেতা মন্ত্রীরা। শুধু তাই নয়, বাংলাদেশি হয়ে ভারতে এসে অন্যের নামে ইমাম ভাতা তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জানা গিয়েছে ইমাম ভাতার জন্য আবেদনের সময় সমস্ত ডকুমেন্ট না থাকায় স্থানীয় এক ব্যক্তির নামে আবেদন করেন তিনি এবং যা ভাতা ঢোকে সেই ভাতা মাসের শেষে ভাগ করে নেন ওই ব্যক্তির সঙ্গে। এই ঘটনায় শাসক দল সরাসরি বিএসএফ কে কাঠগড়ায় তুলেছে। অভিবাসন যে দপ্তর আছে ভারতের,
সেই অভিবাসন দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রক এরা কি করছে, বিএসএফ কি করছে, এর দায়িত্ব তো কেন্দ্রের অভিবাসন দপ্তরের। তবে পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ধৃত সেলিম আনসারির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। বছরে পদার্পণ করল, আর 1 বছর হলো সে রজত জয়ন্তী। নিউজ হচ্ছে সামাজিক ব্যবস্থাকে তুলে তুলতে হবে। নিউজ হচ্ছে সরকার যদি মানুষের কাজ না করে, ক্ষমতাসীন লোকরা যদি মানুষের না করে, সেগুলো তুলে ধরে। আমি তার শুভকামনা করি আগামী দিনে যারা দর্শক আছে আরও বেশি উপলব্ধি করবে। প্রথমেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে 24 বছর ধরে এই নিউজটাকে এনারা পরিচালনা করছেন, সত্যের সঙ্গে জড়িত আছেন বলে এত বছর ধরে এটা কন্টিনিউ মানুষের মনের মধ্যে একটা প্রভাব ফেলেছে এবং আমি আশা করব যে আরও সুন্দরভাবে এটা প্রসারিত হোক। এক্সপ্রেস নিউজের 24 বছরে পদার্পণ করেছে। আমি এক্সপ্রেস নিউজের সমস্ত পরিবারের সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তারা আরও ভালোভাবে কাজ করুক, এটাই আশা করি সকলের কাছে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।